যুক্তরাষ্ট্র বরাবরই ইসরায়েলের পক্ষে কাজ করে। দীর্ঘদিন ধরে একটি ধারণা প্রচলিত ছিল যে ইসরায়েল মধ্যপ্রাচ্যে আমেরিকার উপনিবেশ হিসেবে কাজ করছে। কিন্তু সাম্প্রতিক বাস্তবতায় মনে হয় বরং ইসরায়েলই আমেরিকার কূটনীতি এবং পররাষ্ট্রনীতি পরিচালনা করে। আমেরিকায় ডেমোক্র্যাট কিংবা রিপাবলিকান যে দলই ক্ষমতায় আসুক না কেন, তারা নিজ দেশের ক্ষতি করে হলেও ইসরায়েলের পক্ষে যুদ্ধে নামে। ইসরায়েল গাজায় লাখ লাখ মানুষ হত্যা করুক কিংবা ইরানে হামলা করে সে দেশের সর্বোচ্চ নেতাকে হত্যা করুক, তাতে আমেরিকার কিচ্ছু আসে যায় না। আমেরিকার লক্ষ্য একটাই, তা হল ইসরায়েলকে রক্ষা করা। আমেরিকা কেন সবসময় ইসরায়েলের পক্ষ নেয় এবং ইসরায়েল কিভাবে যুক্তরাষ্ট্রের রাজনীতি নিয়ন্ত্রণ করে সে সম্পর্কে আলোচনা করা হবে কি কেন কিভাবে এই পর্বে। যুক্তরাষ্ট্র ইসরায়েলকে এত দৃঢ়ভাবে সমর্থন করার পেছনে কয়েকটি বড় কারণ রয়েছে। প্রথমত, দুই দেশের মধ্যে মূল্যবোধের সাদৃশ্য বা শেয়ার্ড ভ্যালুজ প্রায় একই। দ্বিতীয়ত, মধ্যপ্রাচ্যের মতো অস্থিতিশীল অঞ্চলে ইসরায়েলকে যুক্তরাষ্ট্র একটি গুরুত্বপূর্ণ সামরিক আউটপোস্ট হিসেবে বিবেচনা করে, যার মাধ্যমে এই অঞ্চলে আমেরিকার প্রভাব ও গোয়েন্দা তৎপরতা বজায় রাখা যায়। তৃতীয়ত, ইতিহাসের করুণ অধ্যায় হলোকাস্টের জন্য এক ধরনের নৈতিক দায়বদ্ধতা যুক্তরাষ্ট্রের রাজনীতিতে দীর্ঘদিন ধরে কাজ করছে। এর বাইরেও যে সত্য কেউই স্বীকার করতে চায় না তা হল, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল দুটি দেশই গড়ে উঠেছে স্থানীয় আদিবাসীদের জাতিগত নিধনের মধ্য দিয়ে। ইউরোপীয় অভিবাসীরা যেমন আমেরিকায় থাকা বহু রেড ইন্ডিয়ান আদিবাসীদের শেয়াল কুকুরের মতো হত্যা করে তাদের উচ্ছেদ করে যুক্তরাষ্ট্র গড়ে তুলেছিল, ঠিক একইভাবে দীর্ঘ ৭৬ বছরেরও বেশি সময় ধরে ইসরায়েলিরা ফিলিস্তিনিদের উপর জাতিগত নিধন চালিয়ে মধ্যপ্রাচ্যে ইহুদি রাষ্ট্র গঠন করেছে। কথায় আছে, চোরে চোরে মাস্তুতো ভাই। যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের সম্পর্ক যেন সেই প্রবাদের বাস্তব উদাহরণ। তবে এগুলোর বাইরে প্রকৃত বাস্তবতা হল, ইসরায়েলপন্থী বিভিন্ন লবি গ্রুপ যুক্তরাষ্ট্রের রাজনীতিবিদদের উপর বিভিন্নভাবে প্রভাব বিস্তার করে দুই দেশের সম্পর্ক অটুট রাখার জন্য সক্রিয়ভাবে কাজ করছে। এর মধ্যে সবচেয়ে প্রভাবশালী গোষ্ঠী হল আমেরিকান ইসরায়েল পাবলিক অ্যাফেয়ার্স কমিটি, যা সংক্ষেপে এইপ্যাক নামে অধিক পরিচিত। আমেরিকান এই গোষ্ঠীটি ইসরায়েলের স্বার্থে এমন সব কাজ করে যা খোদ যুক্তরাষ্ট্রের জন্যও ক্ষতিকর। এইপ্যাক যুক্তরাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী ইসরায়েলপন্থী লবি। আইনি কারণে এরা সরাসরি রাজনৈতিক অনুদান দিতে পারে না, কিন্তু যুক্তরাষ্ট্রের খুব কম রাজনীতিবিদই আছে যারা এইপ্যাকের টাকা ছাড়া নির্বাচন করে। যুক্তরাষ্ট্রের নির্বাচনের আগে তারা এমন সব প্রার্থীকে বাছাই করে যারা বিনা শর্তে ইসরায়েলকে সমর্থন করে, এবং সেই সব রাজনীতিবিদদের নির্বাচিত করার জন্য এইপ্যাক সকল ধরনের পদক্ষেপ নেয়। অন্যদিকে যে সকল রাজনীতিবিদ ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলে, তাদেরকে এইপ্যাক এমনভাবে দমন করে যেন তারা আর কোনো দিন যুক্তরাষ্ট্রের কোনো নির্বাচনে জিততে না পারে। এই বিষয়টি এইপ্যাক তাদের প্রচারণামূলক ভিডিওতে প্রকাশ্যেই ঘোষণা করেছে। এইপ্যাক যুক্তরাষ্ট্রের স্থানীয় রাজনীতিবিদ, কংগ্রেসের সদস্য, এমনকি প্রেসিডেন্ট প্রার্থীদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করে মার্কিন পার্লামেন্টে ইসরায়েলপন্থী নীতি গ্রহণে প্রভাবিত করে। গত অর্ধশতকের বেশি সময় ধরে এইপ্যাক যুক্তরাষ্ট্রের সরকারি ব্যবস্থাকেই এমনভাবে গড়ে তুলেছে যার মূল উদ্দেশ্যই হল ইসরায়েলকে বিনা শর্তে সমর্থন দেওয়া। ইসরায়েল গণহত্যা চালাক, মানবতাবিরোধী অপরাধ করুক অথবা জাতিগত নিধন চালাক, কোনোটাই যুক্তরাষ্ট্রের রাজনীতিবিদদের দেখার বিষয় নয়। তাদের কাজ হল তারা নির্বাচনী প্রচারণা চালানোর সময় এইপ্যাকের টাকা গ্রহণ করবে এবং বিনিময়ে ইসরায়েলের সকল অন্যায় কার্যক্রমের বৈধতা দিবে। আমরা সবাই জানি যুক্তরাষ্ট্রে দ্বিদলীয় রাজনৈতিক ব্যবস্থা চালু রয়েছে, যার একদিকে রয়েছে ডেমোক্র্যাটিক দল, অন্যদিকে রিপাবলিকানরা। কিন্তু এইপ্যাকের কাছে এমন কোনো ভেদাভেদ নেই। এইপ্যাক উভয় দলকেই সমানভাবে আর্থিক সহায়তা দিয়ে তাদের পকেটে ভরে রেখেছে। এইপ্যাক এমনই প্রভাবশালী গোষ্ঠী যে তাদের সম্মেলনে বহু প্রেসিডেন্ট প্রার্থী, সিনেটর এবং কংগ্রেসম্যান নিয়মিত অংশগ্রহণ করে। ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেন, কমলা হ্যারিস, হিলারি ক্লিন্টনের মতো রাজনীতিবিদরা যেই দলেরই হোক না কেন, তারা সবাই এইপ্যাকের মঞ্চে প্রকাশ্যে বক্তৃতা দেয়। রাজনৈতিক অঙ্গনে এইপ্যাকের সরাসরি অনুদানের ব্যাপারে বিধিনিষেধ থাকলেও তারা যুক্তরাষ্ট্রের নির্বাচনী রাজনীতিতে শত কোটি ডলারের বেশি বিনিয়োগ করে।
তার মানে তারা শুধুই রাজনৈতিক লবি গ্রুপ নয়। বিশ্লেষকরা মনে করেন এইপ্যাক যুক্তরাষ্ট্রের সমাজের নানা স্তরে এমনভাবে প্রথিত হয়ে গেছে যে তারা সরাসরি নীতি প্রণয়ন প্রক্রিয়া বাইপাস করে রাজনৈতিক সিদ্ধান্ত প্রভাবিত করতে পারে। এইপ্যাক শুধু কংগ্রেস বা প্রশাসনের উপর চাপ সৃষ্টি করে না, বরং তারা এমন একটি নেটওয়ার্ক তৈরি করেছে যার মাধ্যমে ইসরায়েলকে মার্কিন ঘরোয়া রাজনীতির ডোমেস্টিক ইস্যু হিসেবে প্রতিষ্ঠিত করেছে। এর ফলে ইসরায়েল সংক্রান্ত আলোচনা এখন আর শুধু বিদেশ নীতি নয়, বরং যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতির গুরুত্বপূর্ণ অংশে পরিণত হয়েছে। আর সে কারণেই নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনে পর্যন্ত প্রার্থীদেরকে জিজ্ঞেস করা হয় তারা নির্বাচনে জয়লাভের পরে ইসরায়েল সফর করবে কিনা। যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারকদের অনেকেই এমন আচরণ করেন যেন তারা নিজেরাই প্রো ইসরায়েল লবিস্ট। যেমন জর্জ বুশ প্রশাসনের অনেক কর্মকর্তার দ্বৈত নাগরিকত্ব ছিল। তারা ইসরায়েলি সংস্থা বা কোম্পানির হয়ে কাজ করত। তারা একই সাথে ইসরায়েল সরকারেরও উপদেষ্টা ছিল এবং নেতানিয়াহুর মতো নেতাদের ঘনিষ্ঠ বন্ধু ছিল। অথচ মার্কিন মিডিয়ার মাধ্যমে তারা সাধারণ আমেরিকান হিসেবে নিজেদের উপস্থাপন করত। শুধু তাই নয়, মাত্র কয়েক মাস আগেও একজন লবিস্টকে কানাডার পক্ষে প্রচারণা চালানোর জন্য গ্রেফতার করা হয়েছিল। কিন্তু এর চেয়েও বহু জঘন্য কাজ এইপ্যাক প্রকাশ্যে করে গেলেও তাদেরকে অন্য কোনো রাষ্ট্রের স্বার্থে কাজ করার জন্য কোনো ধরনের বাধার সম্মুখীন হতে হয় না। এর মাধ্যমেই বোঝা যায় এইপ্যাক শুধুমাত্র একটি লবি নয়, বরং এটি এমন একটি কাঠামো যা মার্কিন রাজনীতির অনেক গভীরে প্রথিত এবং বহু স্তরে প্রভাব বিস্তার করে আছে। শুধু তাই নয়, ইরানের হামলায় ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি হবার পর ইসরায়েল যখন বুঝতে পেরেছে তাদের একার পক্ষে এই লড়াই চালিয়ে যাওয়া সম্ভব নয়, তখন এইপ্যাকের মধ্যস্থতায় ডোনাল্ড ট্রাম্প ইরানে হামলা চালিয়েছিল। এই হামলা চালানোর সময় ট্রাম্প মার্কিন কংগ্রেসের অনুমতি না নিয়েই ইরানে যুদ্ধ শুরু করে দেয়। এইপ্যাকের প্রভাব মার্কিন নির্বাচনে অত্যন্ত গভীর এবং জটিল। সরাসরি রাজনৈতিক অনুদান দিতে না পারলেও এইপ্যাক বিভিন্ন প্রো ইসরায়েলি প্যাক বা পলিটিক্যাল অ্যাকশন কমিটি বা সুপার প্যাকের মাধ্যমে প্রার্থী বাছাই, প্রচারণায় অর্থায়ন, এমনকি ইসরায়েল বিরোধী প্রার্থীদের বিরুদ্ধে নেতিবাচক প্রচারণায়ও বিপুল অর্থ ব্যয় করে থাকে। সাম্প্রতিক তথ্য অনুযায়ী ২০২৪ সালের মার্কিন নির্বাচনী চক্রে এইপ্যাক এবং তাদের সহযোগী গ্রুপগুলো নির্বাচনী লড়াইয়ে শত কোটি ডলার ব্যয় করেছে। উদাহরণ হিসেবে বলা যায়, রিপাবলিকান কংগ্রেসম্যান থমাস ম্যাসি, যিনি গাজায় ইসরায়েলের সামরিক হামলার সমালোচনা করেছিলেন, তার বিরুদ্ধে এইপ্যাক প্রায় $৫ লাখ ব্যয় করেছে, যার অধিকাংশ টাকাই ব্যয় হয়েছে টিভি ও সামাজিক মাধ্যমে তার বিরুদ্ধে নেতিবাচক প্রচারণায়। এমনকি হোয়াইট হাউসও তাকে অ্যান্টি-সেমিটিক বা ইহুদি বিদ্বেষী হিসেবে চিহ্নিত করেছে। অন্যদিকে ডেমোক্র্যাট প্রার্থীদের ক্ষেত্রেও এইপ্যাক বিপুল অর্থ ব্যয় করেছে। জামাল বোমান এবং কোরি বুশের মতো প্রোগ্রেসিভ ডেমোক্র্যাটরা যারা ফিলিস্তিনের পক্ষে কথা বলেছেন, তাদের বিরুদ্ধেও এইপ্যাক লক্ষ লক্ষ ডলার ব্যয় করেছে। আর যারা এইপ্যাকের টাকায় নির্বাচিত হয়, তাদের ইসরায়েলের প্রতি আনুগত্য স্বরূপ নির্বাচনের পর সবাইকে এইপ্যাকের পক্ষ থেকে ইসরায়েল সফরে নিয়ে যাওয়া হয়, যা মার্কিন সংবিধানের সাথে সরাসরি বিশ্বাসঘাতকতা। জনমত জরিপে দেখা যাচ্ছে মার্কিন জনগণের মধ্যে, বিশেষত তরুণ এবং প্রোগ্রেসিভ অংশের মধ্যে ইসরায়েলের প্রতি সমর্থন কমছে। তাই এইপ্যাকের এখনকার চেষ্টার বড় অংশ হল এই তৃণমূল পরিবর্তন থামানো। মার্কিন রাজনীতিতে এমন শক্তিশালী প্রভাবের কারণে অনেকেই বলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি শুধুমাত্র প্রেসিডেন্ট বা কোনো দলের হাতে নেই, বরং অন্য কারো হাতে পরিচালিত হচ্ছে। আর এই অন্য কেউ হচ্ছে এইপ্যাকের ক্ষমতার চূড়ান্ত উদাহরণ হল সাম্প্রতিক সময়ে ডোনাল্ড ট্রাম্প মার্কিন কংগ্রেসের অনুমতি না নিয়েই ইরানে হামলা চালায়। কিন্তু নিয়ম অনুযায়ী একজন প্রেসিডেন্ট কিছুতেই ব্যক্তিগত সিদ্ধান্তে যুদ্ধ শুরু করতে পারে না। এজন্য তাকে অবশ্যই মার্কিন কংগ্রেসের অনুমতি নিতে হয়। কিন্তু যুদ্ধটি যেহেতু শুরু করা হয়েছে ইসরায়েলের পক্ষে, সেজন্য ট্রাম্পের বিরোধী দলও এ বিষয়ে টু শব্দ করেনি। অথচ এই হামলা যদি ট্রাম্প অন্য কোনো পশ্চিমা দেশে বা ইসরায়েলের বিরুদ্ধে করত, তাহলে ট্রাম্প রাতারাতি অভিশংসনের শিকার হতো এবং এই মুহূর্তে ট্রাম্প প্রেসিডেন্টও থাকতে পারত না। সহজ করে বলতে গেলে আমরা সবাই মনে করি বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি হল মার্কিন প্রেসিডেন্ট, কিন্তু সেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টও আসলে পরোক্ষভাবে এইপ্যাকের ইশারার পুতুল। যুক্তরাষ্ট্র বর্তমান পৃথিবীর সবচেয়ে সেরা সামরিক শক্তিধর দেশ হলেও বিগত কয়েক দশকে তারা যতগুলো যুদ্ধ করেছে তার প্রায় অধিকাংশ যুদ্ধেই যুক্তরাষ্ট্র হেরেছে। তারপরও পৃথিবীর সমস্ত যুদ্ধে আমেরিকানরা নাক গলায় কেন এবং যুদ্ধ থেকে যুক্তরাষ্ট্র কিভাবে লাভবান হয় সে সম্পর্কে জানতে চাইলে কিভাবে এই ভিডিওটি দেখতে পারেন।
কি কেন কিভাবে পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন। আপনি যদি এআই শিখে অন্যদের চেয়ে এগিয়ে যেতে চান, তাহলে কি কেন কিভাবে একাডেমির এআই দক্ষতা কোর্সে ভর্তি হতে পারেন। কোর্সের লিংক ভিডিও ডেসক্রিপশন ও পিন কমেন্টে দেওয়া আছে।